সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি। আগুনের উৎস ও কারণ তদন্ত করে কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্র দেখছেন বিএনপি নেতারা। তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি। প্রশাসনকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। বুধবার মধ্যরাতে শুরু হওয়া আগুন 6 ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। এতে সহযোগিতা করে যৌথ বাহিনী। সকাল 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপনের কাজ চলার সময় সচিবালয়ের সামনের রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। ঘটনাস্থল পরিদর্শন করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। বুধবার মধ্যরাতে শুনশান নীরবতার মধ্যেই প্রশাসনের ফুসফুস সচিবালয়ে আগুন। শীতের রাতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা 7 নম্বর ভবনে। 7 নম্বর ভবনের 7, 8 ও 9 তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়, সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 1:52 মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বাংলাদেশের যেখানে ফুসফুস পুড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরোটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র। কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়। কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। 7 নম্বর ভবনের লাগা আগুনে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। রাস্তা পারাপার করতে ফায়ার সার্ভিসের লোকজন ওই আপনার পাইপলাইন যাওয়া ধরছে, আমি কিছু আসতে দেন, রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলে তো পরে কিন্তু দেখতে দেন আর কইতে না কইতে গাড়ির উপর দিকে গেছে। আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত 2 সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। তবে 7 নম্বর ভবনের জটিল ইন্টেরিয়র ডিজাইন ও দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকাল 8টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে এলেও কর্মকর্তা কর্মচারীরা ততক্ষণে সচিবালয়ের সামনের রাস্তায় এসে জড়ো হন। তাদের অনেকেই জানান আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অনেক কিছু পুড়ে গেছে। ম্যাক্সিমাম কক্ষই দেখা যাচ্ছে ভাঙ্গা, এখন কালো ধোঁয়া বের হচ্ছে। আমাদের ফ্লোরে উপদেষ্টা স্যারের রুম সহ আমাদের কনফারেন্স রুম সহ সবগুলো পুড়ে গেছে দেখে মনে হচ্ছে এখান থেকে। সচিবালয়ের মতো একটি কেপিআই ভুক্ত এলাকায় রাতের বেলায় একই সময়ে 3 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের 12টি ভবনের মধ্যে 1 নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ, কিন্তু যেই 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি ঝুঁকিপূর্ণর তালিকায় ছিল না। তাহলে মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কিনা স্বাভাবিক কোনো ঘটনা, সেটি হাই পাওয়ার তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আগুন নেভানোর সময় রাস্তা পার হতে গিয়ে নিহত নয়নের জানাজা বাদ-জোহর ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। সূত্রপাতটা কিভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নের দরকার হবে। অ্যাকচুয়াল কিভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো। জানাজা শেষে নিহত নয়নের মরদেহ দাফনের জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনে ভস্মীভূত হয়ে গেছে 6টি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি।
পুড়ে গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয় সচিবদের বসার কক্ষ। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করেন কয়েকজন উপদেষ্টা। জানান, আগুনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি আর নথিপত্র পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে উৎস ও কারণ অনুসন্ধান করে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ের 7 নম্বর ভবনের ভেতরের দৃশ্য এটি। অর্থ মন্ত্রণালয়, সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সবগুলো কক্ষ পুড়ে অঙ্গার। পুড়ে গেছে উপদেষ্টা সচিব সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কক্ষ। এই ভবনটিতেই বসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার মধ্যরাতের লাগা আগুন অঙ্গার করে দিয়ে গেছে অন্তত 6টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথিপত্র। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের শঙ্কা, সরকারকে বেকায়দায় ফেলতেই এই অগ্নিকাণ্ড। আর শুধু যেগুলি পড়েছে সেগুলি ছাড়া বাকিগুলা সক্রিয় আছে, সবাই কাজ করছে। সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন, আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত এক জায়গা থেকে না 2 জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে, তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে। এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে এটা কোনো স্বাভাবিক কোনো দুর্ঘটনা না। সচিবালয়ে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ 3টি কমিটি করেছে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফকালে পরিবেশ উপদেষ্টা জানান, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময়সীমা সম্পর্কে আর নথিপত্র পুনরুদ্ধার নিয়ে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎস কি, কারণ কি, এটা তারা আমাদেরকে 3 দিনের মধ্যে জানাবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর কাজ অন্যত্র অস্থায়ীভাবে করা হবে বলেও জানান উপদেষ্টারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শর্ট সার্কিটে নয়, সচিবালয়ের আগুন পরিকল্পিত। অগ্নিকাণ্ডের ধরন আর অবস্থান দেখে তা স্পষ্ট, বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দুর্নীতির প্রমাণ লোপাট করতেই গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ছাই করা হয়েছে। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক ঘাটতি ছিল বলেও মত তাদের। এখনই সচেতন না হলে সামনে আরও নাশকতার শঙ্কা নগর পরিকল্পনাবিদ ও অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞদের। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর পুড়ে গেছে। বেশ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি, কম্পিউটার সহ সবকিছু পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুনকে নাশকতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থানে অনেক ঘটনার ধারাবাহিকতায় সচিবালয়ের এই আগুন। সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ তাদের। নাশকতামূলক অগ্নিকাণ্ড হয় ভেতরে কারো সহায়তা ছাড়া, সচিবালয়ের মতো এত নিরাপত্তা বলের ভেতরে এটা করা সম্ভব না। এই জন্য ভেতরে যারা ছিলেন তাদেরকেও যথেষ্ট পরিমাণ জিজ্ঞাসাবাদ করে সঠিক ইনফরমেশনটা নিয়ে আসতে হবে। আর এতগুলো যে দলিল দস্তাবেজ, যেটা সরকারের গুরুত্বপূর্ণ দলিল, যেটা আমরা হারিয়ে ফেললাম, তার তো অপরিণীয় ক্ষতি। তাহলে রাষ্ট্র এই ধরনের অন্য যত ধরনের সচিবালয়ের অন্য ভবনগুলো আছে সেটা যেন নিরাপত্তা বাড়ায় এবং প্রতিটি ডকুমেন্ট যেন তার যেন বিভিন্ন ধরনের কপিগুলো যেন করে ফেলে, কারণ এই ধরনের অগ্নিকাণ্ড নাশকতামূলক আরও কিন্তু সামনে আসার সম্ভাবনা আছে। বিভিন্ন জায়গায় লাগছে, সুতরাং মাঝখানে আবার গ্যাপ আছে, আবার লাগছে।
যদি লাগানো কেউ নাশকতা করে, হয়তো তারা যদি কেউ করতে চায়, তারা বিভিন্ন জায়গায় হয়তো এগুলোকে হয়তো সূত্রপাত ঘটাতে পারে এবং আস্তে আস্তে মানুষও তো কনফিউজ থাকবে, তখন কিন্তু একটা বড় রকম একটা আস্তে আস্তে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে গেছে আসলে। সেটার বড় ফ্যাক্টর আসলে এখানে, কারণ এখানে কিন্তু আমাদের কোনো গ্যাসও নাই আসলে। এখানে হয়তো কাগজপত্রগুলো আছে, এখানে চেয়ার টেবিল আছে, সেগুলো হয়তো এখানে আলাদা কোনো কেমিক্যালও নেই। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে অবশ্যই এটা নাশকতার সম্ভাবনা আমি উড়িয়ে দেওয়া যাচ্ছি না আসলে। প্রকৃত ঘটনা জানতে দ্রুত তদন্তের তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান। আর এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখছেন নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান। আমাদের সচিবালয় নিরাপত্তা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিন্তু সেফটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত না, বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো এটা দুটাই, সেফটি অ্যান্ড সিকিউরিটি দুটাই অভাব ছিল মনে করি। কারণ ইনিশিয়ালি কিন্তু আগুনটা যখন লাগতেছে, যারা মনে করেন সিকিউরিটি গার্ড, তারা কিন্তু ক্যামেরা দেখছে আসলে এখানে কোথায় কোথায় হচ্ছে। এখানে কন্টিনিউয়াস ভিজিলেন্স থাকতে হবে এখানে। অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি যারা ডিউটি করে তারাকে ইনফর্ম করবে একবারে, কারণ আগুন কেউ লাগাইও দিয়ে যদি যায় এখানে কোনো কিন্তু মিনিমাম ফায়ার সেফটি তারা রেসপন্স করে তারা নিবাতে সক্ষম থাকতে হবে আসলে। অন্তর্বর্তী সরকারের কাছাড়াভাবে সুযোগটা অনেক ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করেছে এবং এই সেবোটাজ বা অগ্নিকাণ্ডগুলো কিন্তু তারই একটা বহিঃপ্রকাশ, যে আপনি যত বেশি আপনি লুজলি রাষ্ট্র চালাতে চাইবেন, দেখা যাবে যে বিভিন্ন স্টেজে আপনার হচ্ছে এই আন্দোলন থেকে শুরু করে অগ্নিকাণ্ড থেকে শুরু করে অবস্থান সব কিন্তু এই অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগটা নেওয়া। সরকারের কঠোরতার কোনো বিকল্প নেই এবং পুরো আমলাতন্ত্রকে খুলনাচে পাল্টাতে হবে এবং আমলাতন্ত্রে যে বিশেষ করে ক্যাডার তাদের যে বৈষম্য, সেই বৈষম্যটা যদি না এখনও দূর করা যায়, তাহলে বাংলাদেশের 50 বছর পরেও নতুন কোনো সম্ভাবনা তৈরি হবে না। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নথিপত্রের নিরাপত্তা এখনই নিশ্চিত করার পরামর্শ এই দুই বিশেষজ্ঞের। সবাই জনগণের সেবক। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ের মতো স্পর্শকাতর নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ভবনে অগ্নিকাণ্ড এবং আগুন নেভাতে গিয়ে একজনের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে আহত ও নিহতের ঘটনায় শোক ও সহানুভূতি প্রকাশ করে নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ ধরনের ঘটনায় বর্তমান অন্তর্বর্তী সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয় বলেও মনে করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করে দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনা স্বাধীনতা পরবর্তী দেশে এটি প্রথম। আর ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন শেখ হাসিনা সরকারের দুর্নীতির মাত্রা তদন্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই বিষয়টি বড় ষড়যন্ত্র হিসেবেই দেখছেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মন্তব্য, সচিবালয়ে আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নয়। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এটাই বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি নিয়ে সমালোচনা জবাব দেন। এই যে যারা মিথ্যা সমালোচনার মাধ্যমে অসহায়ের আর্তনাদ করছে, এরা অসহায়ের আর্তনাদ করে, তাদের সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে বলতাম এটা গর্জন, নাই, ওদের এটা আর্তনাদ। এই আর্তনাদের মাধ্যমে তারা সহানুভূতি পেতে পারে, প্রশংসা না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ও সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। এই সচিবালয় হল বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে
মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে। কি করে? অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস পিয়ন চৌকিদার। এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। তাই সতর্ক আমরা কম করি নাই, সতর্ক এখনো আপনাকে করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানহানি হয়, উপদেষ্টাদের এমন কথা বলা উচিত নয় বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তথ্য জানান সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। মিয়ানমারের সংঘাতে দেশের সার্বভৌমত্বে ঝুঁকি নেই, তবে যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম নিয়ে মঙ্গলবার ব্রিফ করে সেনা সদর। জানানো হয়, গত এক মাসে ২৮টি অবৈধ অস্ত্র ও ৪২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সারা দেশে গ্রেপ্তার হয়েছে ১,৪০৫ জন। বড়দিন উপলক্ষে ৪,২৪১টি গির্জার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বান্দরবনের লামার ঘটনাটিও খতিয়ে দেখছে সেনাবাহিনী। পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল, এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন। অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। সেনা সদরের পক্ষ থেকে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা পর্যালোচনা করে ব্যবস্থা নিয়ে থাকে যৌথ বাহিনী। এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও সীমান্তের নিরাপত্তা ইস্যুতেও কথা বলেন তিনি। দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার ঝুঁকি আমরা এই মুহূর্তে ওইরকম তেমন কিছু দেখছি না। আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে। যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আর রোহিঙ্গাদের অনুপ্রবেশের কথা যেটা বললেন, এটা প্রাইমারিলি আমাদের সেনাবাহিনীর এখনও এটা নিয়ে সরাসরি কার্যক্রমের প্রয়োজন হয়নি, বিকজ এটাতে বিজিবি আছে, কোস্টগার্ড এবং সরকারি অন্যান্য সংস্থা যারা আছে RRRC, তারা এটা হ্যান্ডেল করছেন। কর্নেল ইন্তেখাব আরও জানান, চাঁদাবাজি রোধে সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করছে যৌথ বাহিনী। সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দেন। স্ট্যাটিস্টিক্যালি অবনতি হয়নি, বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশি বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত নয়া কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি একথা বলেন। ফজলুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের অনেকে বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে। তিনি আরো বলেন, জাতিকে অন্ধকারে রেখে কাজ করা হবে না, বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপের অগ্রগতি জাতিকে জানানো হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, যারা দায়ী হবে দালিলিকভাবে, অনেকেই হয়তো এই 5 আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 তরুণের লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুল চোকলাদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার বলেন, জুলাই আগস্টের গণহত্যার অকাট্য প্রমাণ পাওয়া গেছে, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। রিপোর্ট করছেন SM ফয়েজ। ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। আলামত নষ্ট করতে আগুনে পুড়িয়ে দেওয়া হয় লাশ। তাজুল ইসলাম বলেন, মুকুল কনস্টেবল হলেও ভয়াবহ অপরাধের সঙ্গে সম্পৃক্ত। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই তাকে ধরে পুলিশ। কনস্টেবলকে ধরলেন, উপরের গুলা ধরেননি কেন? উপরের গুলাকে ধরা হয়েছে ইতিমধ্যেই। সেখানে যে ওসি ছিল সে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তার উপরে ASP ছিল, SP ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার উপরে প্রধানমন্ত্রী ছিল, IGP ছিল, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা বারবারই বলছি
যেটা একটা সুপিরিয়র কমান্ড স্ট্রাকচার থেকে নিচ পর্যন্ত গিয়েছে, তারা গ্রাউন্ড লেভেলে এগুলো এক্সিকিউট করেছে। আমরা যদি এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এমন নয় যেমন যাত্রাবাড়িতে ধরেন 300-400 মানুষকে মারা হয়েছে, সেখানে 300-400-500 পুলিশ ছিল, প্রত্যেককে কিন্তু আমরা ধরবো না, আমরা তাদের কমান্ডারদেরকে ধরবো। কিন্তু যখন ঘটনাটা সরাসরি প্রমাণের প্রশ্ন আসবে, একেবারে অকাট্য প্রমাণ পাবো যে এরাই সরাসরি আগুন দিয়েছে লাশে, তখন তো তাকে স্পেয়ার করার কোনো সুযোগ নেই। যাদের নির্দেশে লাশ পুড়িয়ে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে তাদের সবাইকে ধরা হবে, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আমরা প্রত্যক্ষদর্শীদের বিবরণ এখানে সংগ্রহ করেছি এবং সেই বিবরণ থেকে স্পষ্ট তারা বলেছেন যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব। সোশ্যাল মিডিয়াগুলো তাদের কমিউনিটি গাইডলাইন বা এইসব কারণে নিষ্ঠুরতার ভিডিও থাকলে সেগুলো তারা ক্রমান্বয়ে মুছে ফেলে। এগুলোকে আমরা সংগ্রহ করে, আমরা ডাউনলোড করে বা আমাদের আর্কাইভ করে সেগুলোকে আমরা ইতিমধ্যেই সংগ্রহ করেছি, সেগুলোর থেকে যাচাই বাছাই করে কোর্টের উপযোগী করে প্রেজেন্ট করার কাজটা চলমান আছে। ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত আনতে পারলে আরো ভালোভাবে বিচার কাজ এগিয়ে নেওয়া যাবে বলেও তাজুল ইসলাম মনে করেন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহত মোহাম্মদ মারুফ মিয়ার বাড়ি জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে 5-6 জন সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হন মারুফ। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে পালিয়ে আসে অন্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি বদরুজ্জামান। এ বিষয়ে নিন্দা জানিয়ে অভিযুক্ত খাসিয়ার বিচার চেয়েছে বিজিবি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সচিবালয়ে ভয়াবহ আগুনে পড়ে গেছে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি। আগুনের উৎস কারণ তদন্ত করে কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্র দেখছেন বিএনপি নেতারা। তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি। প্রশাসনকে ফ্যাসিবাদের দোষরমুক্ত করার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।